রংপুরে একই পরিবারে ৪ খুনের ঘটনার আসল সত্য সামনে এসেছে। সেই দুইজন আসামি অবশেষে রিমান্ডে ডিবির কাছে আসল সত্য ফাঁস করে দিয়েছেন। কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন প্রভাবশালী কয়েকজন নেতাকর্মী। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রংপুরে ৪ খুনের ঘটনায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। পুলিশ বৃহস্পতিবার রাতে হত্যার কথা বললেও শুক্রবার ভোরে মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা হয় আগামী চক্রবর্তীর। রংপুরে আলোচিত ৪ খুন নিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর বান্ধবীর সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে আলোচনা। একটি সাধারণ ঘরের ভেতরে থমকে যাওয়া 4টি প্রাণের পরিণতি নিয়ে সময় যতই গড়াচ্ছে, উন্মোচিত হওয়া প্রতিটি নতুন অধ্যায় ঘটনাটিকে যেন আরো জটিল করে তুলেছে। হত্যার শিকার গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন, মাদক খাওয়া দেখে ফেলা নিয়ে হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আলোচনা বেশি হওয়ার প্রধান কারণ হলো ঘটনার পরপর রকেট গতিতে পুলিশ দুজনকে ধরে মাদকাসক্ত বলে দাবি করে যেভাবে খুনের রহস্য উদ্ঘাটনের বয়ান তুলে ধরেছে, সে বয়ান নিহতদের পরিবার, রংপুরের স্থানীয় মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষদের কাছে কাঁচা গল্প বলে মনে হচ্ছে। ঘটনা এখন আর শুধু একটি ৪ খুনের মামলা নয়, কয়েকদিনের মধ্যে এটি তারেক রহমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের তদন্তের বিশ্বাসযোগ্যতা এবং সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা নিয়ে বড় রাজনৈতিক প্রশ্ন তৈরি করেছে। রংপুরে নির্মম হত্যাকাণ্ডের পর সরকারের টনক নড়েছে। দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি ঝটপট দেখে নিন। খুবই চাঞ্চল্যকর তথ্য আপনারা পেতে চলেছেন এবং যেই তথ্যগুলো পাবেন, এই তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, রংপুরে একই পরিবারকে 4 জনকে হত্যা করার ঘটনা সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আপনারা সকলেই জানেন যে এক রাতে এক পরিবারকে একেবারে নির্বিষ করে দিয়েছে। দর্শক শ্রোতা, সেই 2 জন আসামি গ্রেপ্তার হয়েছে। এখন সেই আসামিদের কেন্দ্র করে এবং সেই আসামিদের জবানবন্দিতে এবং ডিবি গোয়েন্দা তদন্ত করে নতুন নতুন তথ্য বের করে নিয়ে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ স্টেটমেন্ট দিয়েছিল যে তারা 2 জন ইয়াবা সেবন করে তাদের 4 জনকে এই দুনিয়া থেকে শেষ করে দেয়, তাদেরকে বাধা দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, এখন আবার নতুন করে এই ঘটনা সামনে এসেছে যে ওই মেয়ে, ওই 4 জনের ভিতর যে একজন মেয়ে ছিল, ওই মেয়ের বান্ধবী, তিনি বলতাছে আমাদের বান্ধবীর পরিবারকে যদি বৃহস্পতিবারে রাত্রে শেষ করে দেওয়া হয়, তাহলে আমার বান্ধবী আমার সঙ্গে শুক্রবার ভোরে কথা বলেছে। তাহলে কে আমার সঙ্গে কথা বললো? দর্শক শ্রোতা, তার বান্ধবী বলতেছে যে তার বান্ধবী তাকে মেসেজ করেছে, আমাদের বাসায় সারা রাত কারেন্ট নেই, অন্য বাসায় কারেন্ট ছিল, আমাদের বাসায় নেই, আজকে সারা রাত আমরা জেগেছিলাম। তাহলে এই কথাটা তার বান্ধবীর সঙ্গে কে বলল? দর্শক, অনেক ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে এবং গোয়েন্দা সংস্থা তদন্ত করে আরো ইতিমধ্যেই তদন্ত বের করে ফেলেছে যে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক ইস্যু জড়িত। দর্শক শ্রোতা, রাজনৈতিক কোন কোন নেতাকর্মী জড়িত, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। রংপুরে ৪ খুনের ঘটনায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। পুলিশ বৃহস্পতিবার রাতে হত্যার কথা বললেও শুক্রবার ভোরে মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা হয় আগামী চক্রবর্তীর। ফেসবুকে শেয়ার করা তার বান্ধবীর স্ক্রিনশট জন্ম দিয়েছে নানা প্রশ্নের। রংপুরে আলোচিত ৪ খুন নিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর বান্ধবীর সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে আলোচনা। তার দেয়া স্ট্যাটাস থেকে জানা যায়, আগামী চক্রবর্তীর সাথে মেসেঞ্জারে তার কথা হয় শুক্রবার ভোরে। আগামী চক্রবর্তী জানান, আশপাশের বাড়িতে বিদ্যুৎ থাকলেও নেই তাদের বাড়িতে, অথচ পুলিশের দেয়া তথ্য বলছে তাদেরকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে। সকাল হয়ে যায়, জুমার দিন ছিল, তারা অপেক্ষা করতে থাকে বাইরে লোকজন যেন কমে যায়। মৃত্যুর আগে জিডি ও এফআইআর বিষয়ে বান্ধবীর কাছে জানতে চান আগামী চক্রবর্তী। এমন কথোপকথনের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন তার বান্ধবী। এ নিয়ে নানা প্রশ্ন জন্ম নিয়েছে নগরবাসীর মনে। সচেতন মহলের মতে প্রকৃত ঘটনা আড়াল করতেই 2 আসামিকে দ্রুত কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে দাবি করা হলো যে হত্যার পরেই নাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু এই SMS এর যে বক্তব্য, সেটি দেখে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি যে 5:50 পর্যন্ত যেহেতু তারা জেগেছিল, তার মানে হত্যাকাণ্ডটা তারপরে সংগঠিত হয়েছে। তারা তাদের স্বীকারোক্তি দিলেই আপনি সঙ্গে সঙ্গে তার স্বীকারোক্তিটাকে রেকর্ড করে রিমান্ডে না নিয়ে তাকে আপনি জেল হাজতে পাঠিয়ে দিলেন।
তাহলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কোনো কারণ আছে কিনা এবং এই পিছনে কারণে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা বের করার চেষ্টা করা হয় না। পুলিশ জানায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংগ্রহ করা আলামত নিয়ে চলছে নিবিড় তদন্ত। আমরা ঘটনাস্থলে পাচ্ছি, কোনো মিডিয়ায় পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, বা কেউ এসে আমাদেরকে বলছে, আমরা প্রত্যেকটা বিষয়ই খুঁটিনাটি ভাবে যাচাই করছি। প্রত্যেকটা বিষয়, ইচ অ্যান্ড এভরি বিষয় আমরা যাচাই করছি। পুলিশের দাবি 4 খুনের ঘটনায় ইয়াবা সেবন নিয়ে আটক সীমান্তের জবানবন্দির সাথে 2 আসামির জবানবন্দির মিল পাওয়া গেছে। রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং 12 বছরের সন্তানকে একই বাড়িতে নৃশংসভাবে হত্যার ঘটনা এখন আর শুধু একটি 4 খুনের মামলা নয়। কয়েকদিনের মধ্যে এটি তারেক রহমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের তদন্তের বিশ্বাসযোগ্যতা এবং সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা নিয়ে বড় রাজনৈতিক প্রশ্ন তৈরি করেছে। পুলিশ প্রথমে বলেছিল ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে 2 যুবক একে একে 4 জনকে হত্যা করেছে। 2 গ্রেপ্তারকৃত ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নাকি দিয়েছে। কিন্তু এরপর যত তথ্য সামনে এসেছে সেই প্রাথমিক বয়ানকে ঘিরে প্রশ্ন কমার বদলে উত্তরোত্তর বেড়েছে। তদন্ত ইতোমধ্যে থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে ময়নাতদন্ত। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন 4 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করে সিআইডি ল্যাবে পাঠানোর কথা রয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন পুলিশের সংবাদ সম্মেলনে দেওয়া ঘটনার বর্ণনার কিছু অংশের সঙ্গে ময়নাতদন্তের মিলছে না বা তথ্যটি মিলছে না। উদাহরণ হিসাবে পুলিশ কমিশনার নিহত মেয়ের চোয়াল ভাঙার কথা বললেও ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন চোয়াল ভাঙার প্রমাণ পাওয়া যায়নি। ফলে প্রশ্ন হচ্ছে পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্ট শেষ হওয়ার আগেই পুলিশ এত বিস্তারিত একটি হত্যা কাহিনী কিভাবে জনসম্মুখে উদ্ঘাটন করলো? সবচেয়ে বড় কথা, পুলিশ কাঁদতে কাঁদতে আমাদেরকে যা জানালো তাতে মনে হলো পুলিশের কান্না ছাড়া আর কোনো গতি নাই। কারণ একজন পুলিশ কর্মকর্তা যখন এরকম একটি ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দেওয়ার সময় কান্না করেন, তখন বুঝতে হবে যে রাষ্ট্রটি আসলে কি ভয়াবহ অবস্থার ভিতরে পড়েছে। আরো গুরুতর কিছু প্রশ্ন, গুরুতর কিছু দাবি এসেছে ময়না তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কর্মীর সাক্ষাৎকারে, ডোমের সাক্ষাৎকারে। নিহতদের শরীরে বিশেষ ধরনের নির্যাতনের আলামত ছিল কিনা, কোনো যৌন সহিংসতার নমুনা সংগ্রহ করা হয়েছিল কিনা, এসব দাবি এখন সরকারি ফরেনসিক রিপোর্টে প্রতিষ্ঠিত হয়নি। তাই এগুলোকে সত্য ধরে নেওয়া যেমন ঠিক নয়, তেমনি তদন্ত না করেই বাতিল করাও বিপজ্জনক। আজ সাবেক গোয়েন্দা কর্মকর্তা আমিনুল হক পলাশের কাছে আমরা জানতে চাইব, একটি গোয়েন্দা তদন্তে এই ধরনের ফরেনসিক অসঙ্গতি কত বড় রেড ফ্ল্যাগ বা কত বড় অসঙ্গতি আসলে? তদন্তকারী সংস্থার প্রথম কাজ কি হওয়া উচিত ছিল? সম্ভাব্য মোটিভ ঘোষণা করা, নাকি অপরাধ স্থল, ডিজিটাল আলামত, ডিএনএ, টক্সিকোলজি এবং ভিকটিমোলজি সবকিছু বিচার করে তারপর সিদ্ধান্তে পৌঁছানো? সবচেয়ে বড় কথা, কোন রকম ময়না তদন্ত ছাড়া লাশ পুড়িয়ে ফেলা, যা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী হয়তো খুব স্বাভাবিক, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আরো বড় কথা হলো ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, আঙুলের ছাপ বা অন্য কোনো বৈজ্ঞানিক আলামত পাওয়া গেছে কি? যে ছাদে কথিত ইয়াবা সেবনের ঘটনা ঘটেছে সেখানে তাদের উপস্থিতির স্বাধীন প্রমাণ কোথায়? সিসিটিভি, মোবাইল টাওয়ার ড্রাম, কল রেকর্ড, গুগল লোকেশন বা ফোন ফরেনসিক কি বলছে? যদি দুজনই অপরাধী হয়ে থাকে তাহলে 4 জনকে আলাদা জায়গায় হত্যা করার ঘটনাক্রম ফরেনসিক ভাবে পুনর্গঠন করা হয়েছে কি? এখানেই আসে দ্বিতীয় স্তরের প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী প্রকাশ্যেই বলছেন তার ধারণা এই হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো শক্তি রয়েছে এবং শুধু 2 ব্যক্তির পক্ষে এমন হত্যাকাণ্ড সংগঠিত করা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন না। একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে আমিনুল হক পলাশ কি দেখছেন বা কিভাবে দেখছেন এই হত্যাকাণ্ড? এটি কি অপরিকল্পিতভাবে শুরু হওয়া হত্যাকাণ্ডের বৈশিষ্ট্য, নাকি পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার মধ্যে এলিমিনেশন অফ উইটনেস বা আরো কোনো বড় শক্তি? জাতিসংঘ যেসব শক্তির নাম বাংলাদেশে বলেছে তাদের কোনো অপারেশনের লক্ষণ খোঁজা এর সঙ্গে কি প্রয়োজন কিনা, এর সঙ্গে মিলিয়ে দেখা যায় কিনা, সেসবই আজকে আলোচনার বিষয় আমিনুল হক পলাশের সঙ্গে। এর মধ্যে আরো একটি বিষয় সন্দেহ অনেকখানি বাড়িয়েছে। একজন আসামির গায়ে দেখা শার্টের সঙ্গে মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্যের পরনের শার্টের মিল নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ কর্মকর্তা এটিকে কাকতালীয় বলেছেন। এটি সত্যি নিছক কাকতাল হতে পারে, কিন্তু একটি বহুল আলোচিত 4 খুনের মামলায় চেইন অফ কাস্টডি, আলামতের অখণ্ডতা এবং ঘটনাস্থলে কারা প্রবেশ করেছিলেন তার পূর্ণাঙ্গ লগ প্রকাশ করা কি জরুরি নয়? আর ঠিক এই সময়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার এটিকে বৃহত্তর
নিরন্তর পুলিশ বদলি এবং পদায়নের অংশ হিসাবে দেখলেও হত্যাকাণ্ড নিয়ে তার আবেগঘন সংবাদ সম্মেলনের মাত্র কয়েকদিনের মধ্যে এই পরিবর্তন প্রশ্ন তৈরি করবেই। তাকে কেন সরানো হলো? তদন্তে কোনো ব্যর্থতা, অতিরিক্ত তাড়াহুড়া করে সিদ্ধান্ত ঘোষণা, নাকি সেই কান্না, নাকি সম্পূর্ণ ভিন্ন প্রশাসনিক কারণে তাকে সরানো হয়েছে? সবশেষে প্রশ্নটি আরো বড়। নিহত 4 জনই হিন্দু সম্প্রদায়ের। ইতিমধ্যে দেশে বিদেশে বিভিন্ন মহলে ঘটনাটি সাম্প্রদায়িক সহিংসতা কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু সরকারের কাজ তো কোনো ন্যারেটিভ ঠেকানো নয়, সত্য বের করা। এটি যদি মাদক ঘটিত হত্যাকাণ্ড হয়, প্রমাণ দিয়ে সেটি প্রতিষ্ঠা করতে হবে। যদি সংঘটিত অপরাধ হয়, পুরো নেটওয়ার্ককে সামনে আনতে হবে। যদি আল কায়দার মতো কেউ এর পেছনে থেকে থাকে, সে কথা সরকারকে বলতে হবে। আর যদি সাম্প্রদায়িক বিদ্বেষ, রাজনৈতিক স্বার্থ বা কোনো প্রভাবশালী গোষ্ঠী এর পেছনে থেকে থাকে, তাহলে সেই সত্য চাপা দেওয়া যাবে না। তাই আমিনুল হক পলাশের কাছে আজ আমাদের মূল প্রশ্ন একটাই: রংপুরে আমরা কি একটি হত্যাকাণ্ডের তদন্ত দেখছি, নাকি দ্রুত একটি গ্রহণযোগ্য গল্প দাঁড় করিয়ে মামলা বন্ধ করার চেষ্টা দেখছি? আর একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার চোখে এই মুহূর্তে কোন আলামতগুলো পরীক্ষা করলে বোঝা যাবে যে সেই রাতে গণপতি চক্রবর্তীর বাড়িতে কি ঘটেছিল, কিভাবে 4 জন মানুষকে হত্যা করা হয়েছিল, এবং এই হত্যাকাণ্ডের পেছনের মোটিভ কি হতে পারে? আমিনুল হক পলাশ। আমিনুল হক পলাশ, আপনাকে আজকে বিশেষভাবে আমি আমন্ত্রণ জানিয়েছি রংপুরের ঘটনার পূর্বাপর জানতে। আপনি এই ঘটনার খোঁজ রাখছিলেন, আপনি অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো ঘটনাকে পুলিশ এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটা প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং হঠাৎ করে পুলিশ এই প্রথম হয়তো পুলিশ কর্মকর্তা মানে ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেললেন। এতে মনে হলো যে পুলিশ আসলে খুবই দুর্বল, আর যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আসলে কত বড় শক্তিশালী, পুলিশ আসলে কতটা অসহায়। আপনি সব মিলিয়ে শুরু থেকে বলুন, আপনার ফাইন্ডিংস কি বলছে এই ঘটনায়? ধন্যবাদ আপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী, ওনার হত্যাকাণ্ড তো বাংলাদেশে বলা যায় যে বহুল আলোচিত ঘটনা। শুধু বাংলাদেশে না, ভারত সহ অন্যান্য নিউজ মিডিয়াতেও, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু বিষয়টা আলোচিত হয়েছে। তো এটা নিয়ে আমরা তো রেগুলার একটা লম্বা সাগা দেখতে পাচ্ছি, পুলিশের তরফ বা আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে একটা ভার্সন, এবং সেটা যে কতটুকু আরোপিত বা খণ্ডিত বা কতটুকু অযৌক্তিক, সেটা নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস বা মন্তব্য কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে এসেছে। এবং আজকে এসে এটা তার একটা ফাইনাল আউটকাম না, ফাইনাল একটা রিফ্লেকশন দেখা গেছে যে কেন আইন শৃঙ্খলা বাহিনী আসলে এই ধরনের আপনার কি বলে যে একটা জোরপূর্ব বা আরোপিত একটা ঘটনা সাজাইতে বাধ্য হয়েছে বা তাদেরকে করতে হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ, যে রংপুরের ঘটনায় আসামিদের যৌক্তিক সময়ে গ্রেফতার করা হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, সদ্য ভারপ্রাপ্ত হয়েছেন উনি, রুহুল কবির রিজভী বলেছেন যে রংপুরের ঘটনায় হত্যাকারীদের ধরা না গেলে সেটা ইমেজ ক্ষুণ্ণ হইতো। অর্থাৎ এই পুরো জিনিসটাকেই এই বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন আসলে তাদের আপনার এটা একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের বাদ দিয়া সেটাকে তারা ইমেজ রক্ষার বা যে কোনোভাবে ধামাচাপা দেওয়ার একটা উইপন হিসাবে চিন্তা করেছে, বিষয় হিসেবে চিন্তা করেছে, এবং এক্স্যাক্টলি সেটার রিফ্লেকশনই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেখতে পেয়েছি। এখানকার সবচেয়ে জরুরি যে বিষয়টা আমাদের কাছে লাগে, যে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে ক্রাইম হয়। আমি দুঃখিত, আপনাকে আমি থামাই, আমি শুরু থেকে শুরু করতে চাই। আপনার কাছে এখানে কি অসঙ্গতি দেখছেন আপনি? অসঙ্গতিটা আগে বলুন, তারপরে আমি যাই। আপু ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন দুনিয়ার যে কোনো দেশেই ক্রাইম হয়, হ্যাঁ, এবং বিশ্বের সবচেয়ে আপনার সুরক্ষিত দেশ বা ল এনফোর্সমেন্ট যেখানে খুব ভালো সেখানেও ক্রাইম হয়। কিন্তু জরুরি হচ্ছে একটা ক্রাইম হয়ে যাওয়ার পরে ল এনফোর্সমেন্ট এজেন্সি তথা রাষ্ট্র সেটাকে কিভাবে অ্যাড্রেস করে। আমরা এই ঘটনার শুরু থেকেই কিন্তু এটাকে ধামাচাপা যেটাকে বলা হয় সেই প্রক্রিয়াটাই আমরা দেখতে পেয়েছি। যেমন উদাহরণ অতীতেও আছে, এবং এই কারণে কিন্তু খুব আলোচিত একটা ব্যাপার যে সবাই বলছে যে একটা জজ মিয়া নাটক। আমরা জানি যে 21শে আগস্টের গ্রেনেড হামলাকে ধামাচাপা দেওয়ার জন্য যেরকম কাজ করা হয়েছিল, সাধারণ মানুষজন, নেটিজেনরা এটাকে বলছে যে এটা একটা জজ মিয়া নাটক। অসঙ্গতিগুলো যদি আমি শুরু থেকে বলি, যে প্রথমত আমরা দেখতে পাইলাম যে এই ঘটনাটা সামনে আসে বা তাদের মৃতদেহ উদ্ধার হয় শনিবার রাতের বেলা, এবং শনিবার রাতেই আমি ওই লাইভ কাভারেজ দেখেছি যে রাত 2টা নাগাদ পর্যন্ত কিন্তু পুলিশের ক্রাইম সিনে ছিল, পুলিশের যারা রেসপেক্টিভ অথরিটি যারা আছে তারা সেখানে ক্রাইম সিনে ছিল। অর্থাৎ তখন পর্যন্ত ক্রাইম সিন ঠিকভাবে ইনভেস্টিগেট করা হয় নাই, ডিটেইল ইনভেস্টিগেট করা হয় নাই, তখন পর্যন্ত তারা হিট অফ দ্য মোমেন্ট স্পটে উপস্থিত আছে। কিন্তু আমরা রবিবার ভোরবেলায় অর্থাৎ 6 ঘন্টার কম ব্যবধানে দেখতে পেলাম যে তারা দুইজনকে আসামি, সিদ্ধার্থ এবং মুগ্ধ দুইজনকে আসামি হিসেবে নিয়ে আসলো, এবং খুবই দ্রুততার সাথে তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হইলো। এবং যখনই কোনো ধরনের অসঙ্গতি সামনে আসছে, সেই অসঙ্গতিগুলা আপনার আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবং এটাতে যে তারা ভুল করেছে তার একটা বড় প্রমাণ রংপুরের ডিসিকে, যিনি আপনার কেঁদেছেন কিনা না কান্নার অভিনয় করেছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে গতকালকে। তারপরে আপনার কমিশনার রংপুরের, এবং এই তদন্ত কিন্তু পুলিশ থেকে সরিয়ে ডিবিকে দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশের আরেকটা ব্রাঞ্চ। তার তারা এই কাজটা ঠিকভাবে করে নাই। আমি অসঙ্গতিটা এই কারণেই অসঙ্গতিটা এখানে আইডেন্টিফাই করলাম যে যখন ক্রাইম সিনে 2 ঘন্টার ভিতরে ছিল, যে কোনো একটা ঘটনা আপনার
অপরাধী ধরার ক্ষেত্রে কোনো একটা ব্রেক থ্রু লাগে, যে এই জিনিসটা দেখে মনে হয়েছে যে অপরাধী অমুক ওই ব্যক্তি হইতে পারে, সেটা মোটিভ হইতে পারে, সেটা ক্রাইম সিনে থাকা কোনো ধরনের এভিডেন্স হইতে পারে। এরকম একটা কিছু কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি বা পুলিশ তাদের প্রেস কনফারেন্সগুলোতে প্রকাশ করে নাই, যে ঘটনা দিয়ে তাদের মনে হয়েছে এটা সিদ্ধার্থ এবং মুগ্ধর মাধ্যমে। গতকালকে পুলিশের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা এসে বললেন যে তারা দ্রুততার সাথে এই প্রতিবেশীদের সাথে কথা বলে তারা জিনিসটা ইনভেস্টিগেট করছেন। তো প্রতিবেশীদের যাদের কথা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে এসেছে, প্রত্যেকেই কিন্তু একই কথা বলেছে যে মুগ্ধ এবং সিদ্ধার্থ তাদের কখনোই কোনো ধরনের ক্রিমিনাল হিস্ট্রি নাই, তারা কোনো ধরনের এডিকশনের সাথে জড়িত আছে কিনা এরকম কোনো তথ্য পাওয়া যায় না। অনেকটা আপনার হচ্ছে বলা যায় যে হচ্ছে একদম নিরীহ গোবেচারা টাইপের মানুষ দাবি করা হয়েছে। হ্যাঁ, এবং তারা পরিবার থেকে না, যারা আশেপাশে কথা বলেছে তারাও একই দাবি করছে। তো পুলিশ বলছে যে প্রতিবেশীদের সাথে আলাপ আলোচনা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বা এই দিকে ডিরেক্টেড হচ্ছে, কিন্তু বাস্তবে এই জিনিসটা না। তারপরে যে স্টোরি লাইনটা তারা বানিয়েছে এর থেকে খেলো স্টোরি আসলে হইতে পারে না, যে দুইটা সদ্য টিনেজ উত্তীর্ণ 20 থেকে 22 বছর, তারা ইয়াবা সেবনের জন্য 3 তলা একটা নির্মাণাধীন বিল্ডিং থেকে পার হয়ে তারা 2 তলা একটা বিল্ডিং এ গিয়েছে। তারপরে সেখানে ইয়াবা সেবনকালে আপনার হচ্ছে গণপতি চক্রবর্তী উনি দেখে ফেলার কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছে। এটা কখনোই কোনো ধরনের আপনার হচ্ছে মানে মোটিভ, ক্রিমিনাল মোটিভ হইতে পারে না। আপনার এরকম ক্ষেত্রে কি হয়, যদি নর্মাল সেন্সে বলে, মানে তাদের এই ইনিশিয়াল বক্তব্য যদি শুনতে থাকে, যে কোনো মূল্যে ধরেন হচ্ছে যে তারা ওই জায়গা থেকে পালায় যাওয়ার চেষ্টা করবে বা কোনোভাবে একটু আহত করে যে কোনো মূল্যে আর্লিয়েস্ট পসিবল টাইমে ওই জায়গাটা ত্যাগ করার চেষ্টা করবে, সেটা না করে তারা মানে সিনেমার মতন একটা, যে প্রথমে গণপতি চক্রবর্তী গেলেন, ওনাকে হত্যা করা হইলো এনাফ পরিমাণ সময় নিয়ে, তারপরে তার স্ত্রী গেলেন, তাকে হত্যা করা হইলো, তারপরে তার মেয়ে আগামী চক্রবর্তী তাকে হত্যা করা হইলো, তারপরে তারা বাড়ির ভিতরে ঢুকে 5ম শ্রেণী পড়ুয়া যে ছাত্র তাকে হত্যা করলো। এই স্টোরি লাইনটি আসলে দাঁড়ায় নাই, মানে এটা খুবই মানে কাঁচা হাতের কাজ হয়েছে। যেটা বললাম যে টাইমটা তো খুব অল্প ছিল, মানে 6 ঘন্টার ভিতরে তাদেরকে ভাগ্যিস পুলিশ বলেনি যে ওরা আগুন নিতে গেছিল, আগুন না এটা বললেও অবাক করা ছিল না। মানে যেহেতু দেখেন আজকে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বা রুল কবির রিজভির বক্তব্য, এরকম একটা ঘটনার পরে স্বভাবতই পুলিশের তরফ থেকে সরকারের উচ্চপদস্থ জায়গায় জিনিসগুলো অ্যাকনোলেজ করা হয়, এবং তখন তারা জিনিসটাকে হচ্ছে আপনার যেভাবে খুব দ্রুততার সাথে যে ধরনের পলিসি দেয় বা যে ধরনের আইডিয়া দেয় সেইভাবে হয়তো তারা হচ্ছে এক্সিকিউট করতে গেছে, এবং সেক্ষেত্রে 6 ঘন্টার ভিতরে আসলে স্টোরিগুলো সাজানো যায় না। তো এটা ধরনের একটা ইনিশিয়াল বেদ। তো আরেকটা বড় যে আরেকটা অ্যাপ্রোচ এর ক্ষেত্রে দেখেন যে পুলিশের ক্রাইম সিনে তারা কি কি পেয়েছে না পেয়েছে এই জিনিসগুলো কিন্তু ঠিকভাবে বলে না। মানে পুলিশ তার যে প্রেস কনফারেন্সটা করেছে এটাকে মানে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করার মতো এনাফ সুযোগ তাদের ছিল, যদি তাদের কাছে আসলে সেই জিনিসগুলো ছিল। এই বিষয়গুলো না, যেমন যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের মুখ আপনার ঝলসানো ছিল, পোড়ানো ছিল, সেই কথাটা তারা কোথাও বলে নাই, কারণ এই পুরো জিনিসটাই তখন নেগেটিভটা অন্যদিকে চলে যায় বা এই জিনিসটাকে অধিকতর তদন্তের প্রয়োজন তৈরি করে। এখন তারপর পলাশ, এটা কি একটা প্যাটার্ন নির্দেশনা করে কিনা? মানে যদি তারা এই পোড়ানোর কথা বলতো, ইভেন এখন যে রেপের কথা মানে আলোচনা হচ্ছে, যে এখানে ধর্ষণের পাওয়া গিয়েছে, হ্যাঁ এইগুলো, এবং এই যে নৃশংসতা, এত ভয়াবহ নৃশংস ভাবে কোনো একটা গোষ্ঠী বাংলাদেশে এর আগেও হত্যাকাণ্ড ঘটিয়েছে, হত্যাকাণ্ড করে থাকে, এই প্যাটার্নটা যাতে এড়ানো যায় সে কারণেই কি পুলিশ মানে ওরকম গল্প সাজিয়েছে? না এটাই মানে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে হচ্ছে এই জিনিসটাই, যে দেখেন এটাও যদি করতে যাইতো এই প্যাটার্ন কিন্তু তারা নিজের আরোপ করেছে। কিভাবে করেছে দেখেন, 4 জন সনাতন ধর্মাবলম্বী মানুষ মারা গিয়েছে, পুলিশ কর্মকর্তা সনাতন ধর্মাবলম্বী একজনকে দেওয়া হয়েছে, সেটাও দোষের কিছু না আমি বলছি না, দেওয়া হয়েছে। তার টিম মেম্বার সনাতন ধর্মাবলম্বী, যিনি পোস্টমর্টম করেছে তিনি সনাতন ধর্মাবলম্বী এবং ডোমরা সভাপতি সনাতন ধর্মাবলম্বী হয়। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী ইন্টেনশনালি তো এটাকে হচ্ছে একটা সাম্প্রদায়িক বা ধর্মীয় বাতাবরণ দিয়েছে। আপনি যদি প্রবাবিলিটি হিসাব করেন যে কোনো একটা ঘটনা ইনভেস্টিগেট করতে এজ এ হোল সবকিছুতেই শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী লোক থাকবে, এটা তো হইতে পারে না। তাহলে পুলিশ কেন আরোপিতভাবে এই জিনিসটা দিতে গেল? এটা আমার কাছে একটা বড় ইন্ডিকেশন যে তারা যে আসলে কোনো কিছু ধামাচাপা দিতে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এটা, যে তারা এখানে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা সব সনাতন ধর্মাবলম্বীর লোকজনকে রেখেছি ঠিক নিয়ে বিচার দেওয়ার জন্য। তার মানে কি বাংলাদেশে যারা অন্য ধর্মাবলম্বীর আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা অন্য যে কাজগুলো করে সেগুলো কি হচ্ছে নিরপেক্ষ হয় না? সো রাষ্ট্র যেটাকে একটা আপনার ধর্মীয় বাতাবরণে মুড়াইতে চাইছে, এটা আমার কাছে একটা বড় অ্যালার্মিং। যে আমার কাছে যদি অসংগতি বলেন, একটা বড় অসংগতি হচ্ছে এটা। এই প্রশ্ন অনেকে তুলছেন যে ময়না তদন্ত যথাযথ না করেই লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। রাইট, এই যে এটা দেখেন যে আপনার যে কোনো ধরনের মানে আপনার কোনো ইয়ার ক্ষেত্রে যদি মহিলারা যে কোনো ধরনের হচ্ছে আপনার হত্যাকাণ্ডের শিকার হয়, একদমই প্রাইম যে জিনিসটা খেয়াল করা হয় যে সেটা ধর্ষণের মানে তার মৃত্যুর পূর্বে তাকে ধর্ষণের কোনো আলামত ছিল কিনা। এখন ডোম এই কথা বলছে, আমি বলছি না যে ডোম যা বলছে সেটাই হচ্ছে আপনার সর্বতভাবে মান্যতা দিতে হবে, কিন্তু ডোম যে এই কাজটা করেছে সে যদি এই ধরনের বক্তব্য পাবলিকলি দিয়ে থাকে, পাবলিকলি সে দিয়েছে, তাহলে সেই জিনিসটা কি যথাযথভাবে এই আলোচনায় আনা হয়েছিল কিনা। কারণ এই জিনিসটাই যদি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়, তাইলে পুলিশ যে স্টোরি লাইন সাজাইছে সেই স্টোরি লাইন আর কাজ করে না, ইনভ্যালিড হয়ে যায়। তাহলে এই 6 ঘন্টার ভিতরে এই জিনিসটাকে হচ্ছে তাদেরকে উদ্ধার করে সংবাদ সম্মেলন করার কোনো দরকার ছিল না। এবং এই যে দ্রুত
দ্রুততার সাথে কাজগুলো করা হয়েছে। এখানে একদম খুবই বেসিক যে জিনিসগুলো আপনি দেখেন, যে প্রথমত যেটা বললাম যে তাদের মোটিভ, যে ইয়াবার কথা বলছে এটা কোনো মোটিভ হইতে পারে না। দুইজন ব্যক্তির পক্ষে আসলে এই চারজনকে খুন করা সম্ভব কিনা, যে দুইজন অভিযুক্ত ব্যক্তির কথা বলা হচ্ছে তাদের কল লোকেশন যদি আপনি নেন, সেল লোকেশন যদি আপনি নেন, ওই সময়ে ওই জায়গায় ছিল কিনা, এটা আইডেন্টিফাই করা খুব কঠিন কিছু না। এরকম কোনো কিছু প্রমাণ তো তারা দেয় নাই। আপনার হচ্ছে এই যে লাইট বন্ধ করার যে ব্যাপারটা, সেটা লাইটটা কেন বন্ধ করা হয়েছে, কখন বন্ধ করা হয়েছে, অর্থাৎ হাজারো কোশ্চেন এখানে ছিল যে জিনিসগুলো একটা নিয়মিত ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সময় নিয়ে করা উচিত ছিল। এটা একটা ঘৃণ্য নৃশংস হত্যাকাণ্ড এবং অবশ্যই যেহেতু হচ্ছে এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষজন জড়িত এবং তারা ইতিপূর্বে এরকম অনেকগুলো ঘটনা, সিরিজ অফ ইনসিডেন্টস আমরা বাংলাদেশে ধারাবাহিকভাবে দেখছি, তো এটার সংবেদনশীলতা তো নিঃসন্দেহে অনেক বেশি। রাষ্ট্র সেই সংবেদনশীলতাকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াতে গিয়েছে এবং এটাই সবচেয়ে বড় আশঙ্কার কথা, যে হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্র জানে যে কারা এই কাজগুলো করছে, তাদেরকে আড়াল করার জন্য, প্রকৃত খুনিদের আড়াল করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তা না হলে এখানে তো কেউ পুলিশকে দোষারোপ করছে না। এই ঘটনা শুরুতে যদি ধরেন একটা নর্মালি 4 জন বা 5 জন মানুষ বা 2 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনি শুরুতে পুলিশকে তো দোষারোপ করার কিছু নাই। পুলিশ ক্রাইম সিনে যাবে, ইনভেস্টিগেট করবে, পুলিশ তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করবে অপরাধীকে ধরতে। আপনাকে 6 ঘন্টার ভিতরে অপরাধী ধরতে হবে, এই মান্যতা আপনার কেউ হচ্ছে দেয় নাই বা এই কন্ডিশন কেউ আরোপ করে না, কিন্তু মানুষজন জানতে চায় যে আসল অপরাধীটাকে ধরা হয়েছে কিনা। কিন্তু আপনি সেই কাজটা না করে এই যে পুরো পুলিশকে আজকে প্রশ্নের ভিতরে আপনার মুখে দাঁড় করালেন। 5 আগস্ট পরবর্তী সময়ে এমনিতেই পুলিশের মোরাল ডাউন, পুলিশটাকে খুবই ইন্টেনশনালি ধ্বংস করা হয়েছে, অকেজু করা হয়েছে, পুলিশ এই মোরাল ফিরে পায় নাই। তারপরও গত 2 বছর এবং এর মাঝেও নিশ্চয়ই অনেক ভালো পুলিশ কর্মকর্তা আছে যারা তাদের এই সীমাবদ্ধতার ভিতরেও চেষ্টা করছে কাজটা করার জন্য। তাদের জন্য কিন্তু এটা বিশাল এক ব্যাকলেশ, যে তারা এখন হচ্ছে আসলে ইনস্ট্রাক্টেড হয়ে কাজ হতে, কারণ ইনস্ট্রাক্টেড না হইলে পুলিশের তরফ থেকে, আমি অনেক পুলিশ অফিসারের সাথে কাজ করেছি আমার প্রফেশনাল জীবনে, এত কাঁচা কাজ হওয়ার কথা না। তর্কের খাতিরে আপু এটা বলাই যেতে পারে যে এই 2 জন ব্যক্তির এই খুন বা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা থাকতেই পারে। আমরা এটাকে নাল এন্ড ভয়েড করার মতো এনাফ আপনার তথ্য আমাদের নাই, ইনভেস্টিগেশন দরকার। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা যেভাবে দ্রুততার সাথে ধামাচাপা দেওয়া হয়েছে এবং প্রতি লেয়ারে তাদের যে হচ্ছে মিথ্যাচার করা হয়েছে এবং সেই মিথ্যাচার ঢাকার জন্য প্রতিনিয়ত যে নতুন করে মিথ্যা জন্ম দিচ্ছে, সেই জিনিসটাই আসলে এটা বেঞ্জা সিনটাকে সেখানে আমি বলা যে সরকার ধরুন কি হয়, একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে পুলিশ তার ইনভেস্টিগেট করবে এবং মানে জনসমক্ষে নিয়ে আসবে যে এই খুন হয়েছে, কারণ যেহেতু আলোচিত ভয়াবহ রকমের নৃশংস খুন। সরকার তো এখানে পয়েন্টই হারাচ্ছে। সরকার আসলে মানে পুরো ব্যাপারটা এমন লেজে গোবরে হয়ে গেল যে সরকার একরকম বলছে, পুলিশ একরকম বলছে, সাধারণ মানুষ কোনো কিছুই বিশ্বাস করছে না, না সরকারকে বিশ্বাস করছে, না পুলিশকে বিশ্বাস করছে। ফলে এই মুহূর্তে সরকারের লাভটা কি হলো তাতে, এটা বলেন তো করে। এই যে আমি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছি, লাভটা হচ্ছে আমি যেটা আশঙ্কা করছি, সরকার জানে কারা করেছে এবং তাদেরকে সরকারের রক্ষা করতে হচ্ছে যে কোনো কারণে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা। এবং এই যে টাইমটা কিল হচ্ছে, মানে পুলিশও জানে যে 6 ঘন্টার ভিতরে আমরা এরকম হাস্যকর একটা জিনিস নিয়ে উপস্থিত হইলে এটা ব্যাকলেশ খাবো, এটা পুলিশের প্রফেশনাল মানে ল এনফোর্সমেন্ট হচ্ছে মেম্বারদের না জানার কারণে, তারপরেও তারা এটা করেছে। এই বাই দিস টাইম সময়ে এই যে সময়টা পার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, মানে যে কোনো একটা ঘটনা ঘটার পরে যত সময়, কারণ অলরেডি কিন্তু হচ্ছে আপনার মানে 48 ঘন্টা বেশি সময়, 48 থেকে 72 ঘন্টা তাদের লাশ মানে মৃত হয়ে পড়েছিল। কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে এটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে। যদি আমরা ধরেও নিই যে গণপতি চক্রবর্তী ছাদ থেকে উদ্ধার হয়েছে লাশ, এই 48 ঘন্টার ভিতরে আশেপাশের কেউ, এটা দোতলা এরকম না যে অনেক উঁচু বিল্ডিং, আশেপাশে কেউ দেখে নাই, সেখানে কাক আসে নাই, সেটা হচ্ছে কোনো ধরনের হচ্ছে গন্ধ ছড়ায় না, এরকম জিনিসটা হইতেই পারে না। অর্থাৎ এই বিষয়টা শুরু থেকেই কিন্তু হচ্ছে কোশ্চেনের সম্মুখীন। তো তারপরও পুলিশ দ্রুততার সাথে যেভাবে জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আমি আশঙ্কা করি যে আসলে পুলিশ জানে প্রকৃত খুনি কারা, পুলিশ মানে সরকার, কিন্তু তারপরেও তাদেরকে হচ্ছে একটা ইন্ডিমিনিটি দেওয়ার জন্য, কারণ আমরা তো জানি যে বর্তমানে সরকার ইন্ডিমিনিটি দেওয়া পৃথিবীর অন্য যে কোনো দেশে, বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো দেশে এরকম একটি ঘটনা ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রথমেই দাবি করতো মানুষ। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসেন আসলে তিনি তো প্রধানমন্ত্রী 2, কারণ বাংলাদেশে এখন তো পররাষ্ট্র প্রতিমন্ত্রী 1 আছে, সুতরাং এখন তো উনি প্রধানমন্ত্রী 2 হিসেবে কাজ করছেন এবং তাকে অফিসিয়ালি কিন্তু প্রধানমন্ত্রী 2 হিসেবে কাজ করতে দেখা যাচ্ছে। কিন্তু সংখ্যালঘু বলেই ধরুন আজকে যদি মানে গণপতি চক্রবর্তী না হয়ে মানে গিয়াসউদ্দিন আহমেদ হতো, গিয়াসউদ্দিন আহমেদের পরিবার হতো, তাহলে কি পরিস্থিতি ভিন্ন হতো আপনার মনে হয়? পরিস্থিতি যে খুব বেশি ভিন্ন হইতো তা কিন্তু না। মানে এটা আলোচিত বিষয় হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উপরে বিগত 2 বছরে কন্টিনিউয়াস পারসিকিউশনের কারণে এটা আলোচনা বেশি এসেছে। কিন্তু বাংলাদেশে প্রতি মুহূর্তে এই যে আপনি দেখেন যে বাংলাদেশের প্রতিদিন আপনার হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। আপনি পলিটিক্যাল পরিচয় দেওয়ার বা যেভাবে জিনিসটাকে হচ্ছে পলিটিক্যাল পরিচয়, মানে একটা ব্যক্তি যে ভিকটিম তাকে পলিটিক্যাল পরিচয় দেন কিনা বা রাজনৈতিক কারণে বলেন কিনা, হোয়াট এভার দ্য কেসিস, এটা তো একটা ক্রাইম, একটা অফেন্স সংঘটিত হয়েছে। রাষ্ট্র তো প্রতিটা অফেন্স ইনভেস্টিগেট করার কথা। একটা জিনিস কি দেখেছে না আলোচনা এসেছে, কোথাও এসেছে? আমরা জেলখানা থেকে দেখেছি যে সুস্থ মানুষজন জেলখানা থেকে বের হয়ে আসছে, পরের দিন হচ্ছে মারা গিয়েছে। তো এই জিনিসগুলো তো বাংলাদেশের বাস্তবতা। তো এটা মানে এই কন্টিনিউয়াস সনাতন ধর্মাবলম্বীদের উপরে চলমান পারসিকিউশনের কারণে জিনিসটা আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। এটা খুব বেশি ব্যত্যয় হইতো না, সরকার এটাকে আসলে হচ্ছে পাত্তাই দিচ্ছে না। কিন্তু যেহেতু এটার ক্ষেত্রে যে জিনিসটা বললাম, এটা আপনার
ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগা একটা বড় কারণ। একটা সনাতন ধর্মগুলি আরেকটা জিনিসটা হচ্ছে, যে জিনিসটা বারবার আমার এতে বলে, যে ধরেন আমরা জানি যে ওই রংপুর বা এই বর্ডার এলাকাগুলোতে বাংলাদেশের যে আপনার টেরোরিজমের যে নতুন উত্থান ঘটছে, তার একটা বড় অংশ হচ্ছে কিন্তু সেন্টার হচ্ছে এই এলাকাগুলো দিয়ে, আপনার বর্ডার এলাকাগুলোতে। এবং আমরা জানি যে এই সাজানো নির্বাচনে বর্ডার এলাকাগুলোতে মোটামুটি জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আমরা পাকিস্তান থেকে লস্করি তাইবা, জামাতের এমপি একজন আছে, জামাতের এমপি, আমরা পাকিস্তান থেকে বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের লোকজনদের আসতে দেখেছি, এবং তারা নিয়মিত আপনার হচ্ছে পার্বত্য মানে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো ভিজিট করেছে, ইনক্লুডিং গাইবান্ধা পাকিস্তান। এবং পাকিস্তানের হাই কমিশনারের এই বর্তমান যে হাই কমিশনার এবং আগের যে হাই কমিশনার, দুই হাই কমিশনার অন্তত পক্ষে 30 বারের বেশি সফর করেছে হচ্ছে পার্বত্য, মানে আমাদের পার্বত্য বলছি, আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে। তো এখানকার এই জায়গাতে এবং ওখানকার অনেকগুলা মাদ্রাসায় সশস্ত্র ট্রেনিং চলছে বলে স্থানীয়দের তরফ থেকে আমি জানতে পেরেছি। এখন এই ধরনের ক্ষেত্রে কি হয়, আমরা আপনার সময় আছে হোলি আর্টিজান ঘটনার আগে ঝিনাইদহতে এরকম একজন পুরোহিত মারা যাওয়ার হচ্ছে ঘটনা সামনে এসেছিল। অর্থাৎ কোনো একটা অপারেশনাল কাজে আপনার হচ্ছে নিয়ে যাওয়ার আগে এই জঙ্গিদের, এটাকে বলা হয় হাত মক্স করা, আপনার হচ্ছে তাদেরকে। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, সেই বান্ধবীর কথা কতটুকু সত্য, আর এদিকে পুলিশ যে স্টেটমেন্ট দিল, সেই পুলিশ কি এর সঙ্গে জড়িত? আর একটা বিষয় যে সামনে এসেছে, আসামির শার্ট এবং আপনার পুলিশের শার্ট একরকম, আড়ং থেকে শার্টগুলো কিনা, এর ভেতরে কি কোনো রহস্য আছে? দর্শক শ্রোতা, পুরো এলাকাতে যদি বিদ্যুৎ থাকে তাহলে কেন সেই বাড়িতে বিদ্যুৎ থাকবে না? অনেক ঘটনা কিন্তু সামনে আসতেছে। কঠিনভাবে ফেঁসে যেতে পারেন কিছু রাজনৈতিক প্রভাবশালী নেতারা। তার সঙ্গে সেই দুইজন আসামিকে রিমান্ডে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য আদালত অনুমতি দিয়েছে। পুলিশকে অনুমতি না দিয়ে ডিবিকে দিয়েছে, কারণ ডিবি এর সঠিক তদন্ত করতে পারবে। তো দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।